আমার কাছে গল্প একই রকম আসে, আর যেই ধরনের গল্প আসে সেই ধরনের গল্প আমার ম্যাক্সিমাম মনে হয় যে আমি করে ফেলেছি এর আগে। তো করতে চাই না, আসলে একই জিনিস করতে চাই না। কারণ আমাদের আমাদের পারিপার্শ্বিকতা আমাদেরকে দিয়ে একই জিনিস করাচ্ছে, আমাদের জীবন আমাদেরকে প্রত্যেক দিন একই জিনিস করাচ্ছে। সো আমার যেহেতু অপশন আছে আমার প্রফেশনে যে আই ক্যান চুজ অ্যান্ড আই ক্যান স্কিপ, সো আমি স্কিপটাই বেশি করছি। কারণ আমি এখনও আশাবাদী যে হয়তো বা দারুণ কোনো গল্প আবার আসবে এবং সেটা নিয়ে আমি ভালো কাজ করব। কিন্তু রিপিটেড কাজ করতে চাই না, কারণ আমার মনে হয় যে আমি কম কাজ করলেও এখনও যেহেতু আমাকে নিয়ে মানুষ লেখালেখি করে, আমি অনেক দিন স্ক্রিনে নাই, কিন্তু গতকাল আমার জন্মদিন গেল এবং আমি দেখলাম আমাকে নিয়ে এত দারুণ লিখা, মানুষের ভেতরে এই যে আমাকে দেখার আকাঙ্ক্ষা, এইটাই আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে ওকে ফাইন, আমি হয়তো বা কিছুটা হলেও আমার রুচির সাথে আমার অডিয়েন্সকে মার্চ করাতে পেরেছি। সো যার কারণে তারা আমার জন্য অপেক্ষা করে। সো দ্যাট ইজ এনাফ ফর মি। না, আমার কাছে এইটা কখনো মনে হয় না। ভাগ্য না খুবই অদ্ভুত জিনিস, এটা যখন তখন স্পার্ক করতে পারে, আবার যখন তখন সাইলেন্ট হয়ে যেতে পারে। আমার কাছে দারুণ যেটা লাগছে যে আমাদের একসাথে মানে একজন আরেকজনের সঙ্গী হওয়ার পরে কারো ভালো কাজ কেউ দেখতে পাচ্ছে, এইটার জন্য আমি নিজেকে ফরচুনেট মনে করি। অনেকে মনে করে যে বিয়ে করার পর ওনার ভাগ্য অনেক ফ্ল্যারিশ হয়েছে আর ব্লা ব্লা, আমি এটাতে বিলিভ করি না। আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য অনেক মানে ফরচুনেট ব্যাপার যে আমি আমার হাজব্যান্ডকে রেইজ করতে দেখছি। সো এটা একটা ওয়াইফের জন্য অনেক দারুণ পাওয়া। আর ডেফিনেটলি আমরা একজন আরেকজনের কাজ নিয়ে অ্যাপ্রিসিয়েট করি, আমাদের সমালোচনা হয় অনেক বেশি, ভালো না লাগলেও আমি বলি, রিপিটেড হলে আমি বলি, মন্দ লাগলে আমি বলি। সো আমাদের যেহেতু হেলদি কনভারসেশন আছে, সো সামহাউ আমরা দুজনই চাই যে আমরা দুজনই দুজনার জায়গা থেকে দুজনার ক্যারিয়ারে গ্রোথ করতে থাকি। রোহিত নিয়ে আমি খুবই আশাবাদী। আমার হাজব্যান্ডের এ যাবৎকালে যতগুলো কাজ আমি দেখেছি, প্রথম নুহাসের একটা কাজ ছিল এক্সট্রা আর্টিস্ট নামে, ওইটা আমার খুবই পছন্দের কাজ ছিল। আর সেকেন্ড অফ অল হচ্ছে আমি রোহিত নিয়ে খুব আশাবাদী। ইন বিটুইন যা হয়েছে এটা আমার কাছে ওকে ওকে, এটা আমার হাজব্যান্ড অবগত, কিন্তু রোহিতের তার প্রেজেন্টেশন খুবই আলাদা ব্যক্তিত্ব আমার কাছে। আমি এই মুস্তাফিজুর নূর ইমরানকে দেখিনি। তো আর মেজবাউর রহমান সুমন আমার খুবই পছন্দের ডিরেক্টর। আমি কেন তাকে অনেক বেশি সাধুবাদ জানাই, কারণ আমরা অনেকেই ভিশন দেখি, বাট এই ভদ্রলোকের এই গুণটা আছে যে সে যেটা দেখে সেটা উপস্থাপন করতে পারে, সামহাও মিউজিক্যালি, সামহাও ভিজুয়ালি, সামহাও গল্প দিয়ে, পোয়েট্রি দিয়ে। এতগুলো না গুণ একটা মানুষের মধ্যে থাকা এবং এত ডাউন টু আর্থ থাকা, এত মাথা নত থাকা, কোনো আলোচনা, কোনো জটিলতা, কোনো কাভারেজ নেওয়ার আশা এগুলোর মধ্যে নাই। উনি ৩-৪ বছর অন্তর অন্তর ফেরত আসে এবং ওনার কাজ দিয়ে একটা দারুণ আবেশ তৈরি করে রাখেন। সো সুমন ভাই আমার পছন্দের একজন ডিরেক্টর, আমার হাজব্যান্ড কাজ করছেন, তুষি আমার খুব পছন্দের একজন আর্টিস্ট। মানে সবাই মিলে এদের একটা দারুণ কম্বিনেশন হচ্ছে রোহিত। সো রোহিত নিয়ে আমি খুবই আশাবাদী এবং আমি আরও বেশি ইমোশনাল যে একটা দারুণ সিনেমা দেখতে যাচ্ছি হয়তো বা আমরা। আমি আসলে না এই ব্যাপারটা নিয়ে সবাই যেভাবে তাড়িত হয়েছে আমি না হইনি। এটা শুনতে খারাপ লাগলেও আমি আসলে বছরের পর বছর ঘুরে কিন্তু এরকম অনেকগুলো ঘটনা আমাদের চোখের সামনে আসতে থাকে এবং অন্য একটা ঘটনা দ্বারা ওভারল্যাপ হয়ে ওটা ডিজলভও হতে থাকে। এটা না আমি অনেক দিন ধরে দেখছি, অনেক বছর ধরে দেখছি এবং আমি আসলে সেই শুরু থেকেই তাড়িত হতে হতে এখন আমার না ভেতরটা খানিকটা শক্ত হয়ে গেছে। সামহাও আমি ফিল করতে শুরু করেছি যে হয়তো বা বিচার হতেও পারে, নাও হতে পারে। আর আমরা এত দ্রুত মানে একটা ঘটনা দিয়ে আরেকটা ঘটনা দ্বারা ওভারল্যাপ করে ভুলে যেতে শিখে গেছি। আমি না আসলে এখন আর বিচলিত হই না সহজে, আমি অভ্যস্ত। আর এই যে উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটাতে আমার আপত্তি আছে। জাস্টিস আমি ওয়ান্ট করব কেন? এটা তো আমার নৈতিক অধিকার, দিস ইজ মাই রাইট। সো আপনি দেখবেন আমি কোনো স্ট্যাটাস দিইনি, আমি কোনো পোস্টও করিনি, কারণ যেটা আমার রাইট সেটার আমি চাইবো কেন? এটা তো ধরেন কর্তৃপক্ষ দিতে বাধ্য থাকিবেন। সো ওই যে মানে যেটা হয় আমাদের নিউজ পোর্টাল, আপনারা সোশ্যাল মিডিয়া, সবাই অনেক ভুল অ্যাঙ্গেলে আমার কাছে মনে হয় বিষয়গুলো প্রচার করেন এবং হেডলাইন্সের ব্যাপারও আপনাদের আরও সেন্সিটিভিটি মেনটেন করা উচিত। এটা আমি শুরু থেকেই বলে আসছি, যার কারণে আমি ইন্টারভিউ তথাকথিতভাবে কমই দেই। আমার কাছে বরাবরই মনে হয়েছে যে আমরা কিভাবে জিনিসটা প্রকাশ করব, মানে ধরেন ভিকটিমকে নিয়ে এত বেশি কাদা ছেটাছেটি হয়, যে ক্রিমিনাল তাকে নিয়ে আসলে আমরা খুব বেশি কিছু জানি না, কোনো বাড়ি আমরা আসলে জানি না। মেয়েটা সম্পর্কে জানি, বা যেই ছেলেটা আসলে রেপড হচ্ছে বা যে মেয়েটা রেপড হচ্ছে ওদের ফ্যামিলি, ওদের বাবা মায়ের আত্মনাদ, হেন তেন দুনিয়াদারি জানি, বাট যে ক্রিমিনাল ওনার সম্পর্কে আসলে আমরা কি জানি? শুধু ওই চেহারা হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাচ্ছে, অথবা নিচ্ছে না, অথবা পালিয়ে গেছে, দ্যাটস ইট। এবং আপনারাও এইটাকে অনেক বেশি নার্চার করেন। সো আমার কাছে মনে হয় যে আমি আসলে পুরো সিস্টেমের উপর অনেক আপসেট, এবং আমাদের যে ওয়েতে এটাকে আসলে মানে হাইলাইটেড করা হয় সেই ব্যাপারটার উপরও আমি আপসেট। সো আমি না এত বেশি
তারই তো না, আমি আমি অভ্যস্ত হতে শুরু করেছি। আর আমার আসলে এখন আর চাওয়া পাওয়ার কিছু নেই, আমি আসলে আর কোনো কিছু চাইতে চাই না। দ্যাট আমার একটাই কথা, যেটা আমার রাইট আমাকে দাও। আর যদি সেটা নিতে না পারো, স্বীকার করো। গোড়ায় গলদ আমাদের, বরাবরই গোড়ায় গলদ, এটা আমি বলেই বেড়াই। কারণ ধরেন আমরা কীভাবে বেড়ে উঠছি, আমাদের পারিবারিক শিক্ষা বা একজন মানুষের খারাপ সময়ে সমবেদনা দেয়া, এটা না একদমই বেসিক গুণাবলীর মধ্যে পড়ে। এগুলো আমাদের হারিয়ে গেছে। আমরা দুঃখ, কষ্ট, ভালো লাগা, ভালোবাসা, শোক, তাপ সব কিছু না ওই একটা ছোট স্ক্রিনের মধ্যে শেয়ার করি, দেন আমাদের দায়িত্ব চুকে যায়। সো যার কারণে না আমি এই জিনিসটাকে মোটা দাগেও ধরতে চাই না। আমি এখন সোশ্যাল মিডিয়াকে কোনো অ্যাঙ্গেলেই ধরতে পছন্দ করি না, কারণ অনেক সময় মিসলিড করে, প্রচণ্ড মিসলিডেড হইতে থাকে। আর আমাদের স্বাস্থ্য খাতে যে দুর্নীতি আছে, এটা তো আজকে নতুন না। আপনি বেসিক মানে ধরেন আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এটা তো আসলে নৈতিক অধিকারের মধ্যে পড়ে। আমরা এই জায়গাতে এখন পর্যন্ত মানে স্ট্যান্ড আপ করতে পারিনি। আমাদের অনেক জটিলতা, আমরা অনেক রকমের সিস্টেমেটিক্যাল করাপশনের মধ্য দিয়ে থাকি। হসপিটালগুলোতে করাপশন ভয়াবহ লেভেলের। এইটা আমার মনে হয় না ঘটা করে আর কাউকে বলার কিছু আছে। যদি আপনি ধরেন একটু মোটামুটি আপার মিডল ক্লাসের হন, তাহলে আপনাকে টোপ দিয়ে টাকা নিয়ে, আর ওদের একটা আলাদা থাকে, ওরা চেহারা দেখে বুঝে ফেলে কোন পেশেন্টের জন্য কতটুকু টাকা ওরা হাঁকাবে, কীভাবে আইসিইউতে, সিসিইউতে, এনসিইউতে নিবে এইগুলো। আর মানে সি সেকশন এখন তো অহরহ হতে থাকে। মানে আমাদের মানে মায়েরা একদমই ধরেন যোগ্যতা অসম্পূর্ণ, যে তারা কেউ নর্মাল ডেলিভারি দিতেই পারে না। সবারই এন্ডে বাচ্চাদের কর্ড পেঁচিয়ে যায়, মানে ম্যাক্সিমামই আমি এটা শুনতে থাকি। সবারই সি সেকশন, এবং সি সেকশন মানেই হচ্ছে 1.5 লাখ 2 লাখ টাকা চলে যায়। সো এই যে করাপশন, এই যে আমার কাছের মানুষটা যখন মৃত্যুমুখী, তখন কিন্তু আমি বুঝেও বাধ্য হয়ে যাই ওদের এই সিস্টেমটাকে মাথা নত করে মেনে নিতে। আর প্রতিবাদ করতে গেলে আমার ভয় হয়, কারণ আমার মনে হয় যে ভুল কোনো ইনজেকশন দিয়ে, ভুল কোনো মেডিসিন দিয়ে দে ক্যান ডু এনিথিং উইথ দ্য পেশেন্ট। হয় কিন্তু অহরহ এরকম অনেক নিউজ আমরা দেখেছি যে ভুল ট্রিটমেন্টের কারণে বাচ্চা অনেক মারা গেছে। এই যে হামের ইস্যুটাই আপনারা চিন্তা করে দেখেন যে মানে কেন, এটার আসলে প্রশ্নের উত্তর কার কাছে আপনি চাইবেন, বা এটা কি আসলে হবার কথা? মানে আমরা ছোটোবেলা থেকে বাচ্চাদের যে টিকাগুলো দেওয়া হয়, 2-2.5 বছরে যে একটা সাইকেল থাকে টিকা দেওয়া, তার মধ্যে হাম একদমই ম্যান্ডেটরি। ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে, আপনার হচ্ছে পক্স, এগুলোর পোলিও খুবই মানে ম্যান্ডেটরি জিনিস। এখন সেইগুলো নিয়ে আমাদের হচ্ছে চিৎকার চেঁচামেচি করতে হচ্ছে। সেগুলোর গাফিলতির কারণে হচ্ছে গিয়ে বাচ্চারা মরে যাচ্ছে। আমার আসলে না আর কোনো কিছুই বলতে ইচ্ছে করে না, আমার সহ্য হয়ে গেছে ব্যাপারটা। আমি আমি দেখতে শুরু করছি যে মানুষেরও সহ্য হয়ে যাচ্ছে ব্যাপারটা। পুরো বিষয়টাই বিজনেস অ্যাঙ্গেলে, ডিজিজ আমরা বানাই, সেটার প্রতিষেধকও আমরা বানাই, এবং তারপর এটা জোর করে অনেক সময় প্রেশার দিয়ে ইমপ্লিমেন্ট করাই জনগণের উপর। এবং মানুষ তো ইমোশনাল, কাছের মানুষটাকে ধরে রাখার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য আসলে জেনে বুঝেও ট্র্যাপে পা দিতে হয়। সো এইটা না আসলে সবাই মিলে রিভোল্ট করলে হয়তো বা একটু প্রশাসন নড়ে উঠতে পারে, কিছুদিনের জন্য হয়তো বা ব্যবস্থা নিতে পারে, তারপর আবার রদবদল হয়ে গেলে আবার আগের জায়গায় ফিরে আসতে পারে। 51 বছরে বাংলাদেশের হিস্ট্রি, দিস ইজ দ্য সেম থিং, ইটস রিপিটেড অ্যান্ড রিপিটেড অ্যান্ড রিপিটেড।